Carryout measuring practice on cylinder bore for taper and out of round with dial bore gauges. নমস্কার, আমার নাম সৌর্ণী ব্যানার্জি। এই মডিউলের মধ্যে টেপারের জন্য সিলিন্ডার বোর এবং ডায়াল বোর গেজগুলি দিয়ে আউট অফ রাউন্ডের পরিমাপ করা অনুশীলন আমরা করতে শিখব। পর্যায়ক্রমিক পরিষেবার সময় টেকনিশিয়ান ইঞ্জিনের পারফরম্যান্স শনাক্ত করতে বিভিন্ন পরীক্ষা করে, যেমন পাওয়ার ব্যালেন্স টেস্ট, কম্প্রেশন টেস্ট ইত্যাদি। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টেকনিশিয়ান সিদ্ধান্ত নেন যে ইঞ্জিনের মেরামতির কাজটা প্রয়োজনীয় কিনা। সিলিন্ডার বোর পরিমাপ করাটা সেগুলোর মধ্যে একটি এবং পরীক্ষার ফলাফলগুলি আমরা এটা বুঝি যে বোরটি পুনর্নির্মাণ বা প্রতিস্থাপন করা জরুরি কিনা বা সেটাই ব্যবহার করা যেতে পারে কিনা। জীর্ণ বোরের ফলে দুর্বল পিকআপ এবং আরও জ্বালানি খরচ হয়। এখন আমরা একটি বোর ডায়াল গেজের সাহায্যে কিভাবে সিলিন্ডার বোর পরিমাপ করতে হয় সেটা দেখতে যাচ্ছি। এই প্রদর্শনের শেষে আপনি সক্ষম হবেন পরিমাপ গ্রহণের জন্য বোর ডায়াল গেজ সেট করতে, সিলিন্ডার বোর মাপতে প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরঞ্জাম এবং উপকরণ: একটি 4 বা 6 সিলিন্ডার ব্লক, বোর ডায়াল গেজ, আউটসাইড মাইক্রোমিটার, তেলের ক্যান, নরম কাপড়। আপনি কি জানেন ইঞ্জিন কিভাবে কাজ করে? ইঞ্জিন যখন চলে তখন সাকশন স্ট্রোক এর সময় বাতাস সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে এবং কম্প্রেশন স্ট্রোক এর সময় বাতাস সংকুচিত হয়ে যায়। শেষে ডিজেল ইনজেকশন হয় এবং জ্বলন প্রক্রিয়া শুরু হয়। সুতরাং পিস্টনের নিচের দিকে চলাচলকে পাওয়ার স্ট্রোক বলা হয় এবং অবশেষে পোড়া গ্যাসগুলি বায়ুমণ্ডলে নিষ্কাশিত হয়। এখানে ইঞ্জিন একটি চক্রে 4টি স্ট্রোক সম্পূর্ণ করে। ইঞ্জিন চলাকালীন একটি পিস্টন সিলিন্ডারের ভিতরে চলে যায়। পিস্টনের ব্যাস সিলিন্ডারের ব্যাসের চেয়ে সামান্য কম এবং তাদের মধ্যে কোনো সরাসরি পৃষ্ঠের যোগাযোগ নেই। কিন্তু সিলিন্ডারের সংস্পর্শে থাকা পিস্টন রিংগুলি এবং সিলিন্ডার এবং পিস্টন রিংগুলির মধ্যে পিচ্ছিল করা তেলের একটি স্তর বজায় রাখা হয়। এখন দেখা যাক ইঞ্জিন চলার সময় ক্ষয় কিভাবে তৈরি হয়। যখন পিস্টন টিডিসি এবং বিডিসি তে থাকে তখন সংযোগকারী রড সিলিন্ডারের সঙ্গে সোজা অবস্থানে থাকে, কিন্তু যখন পিস্টন টিডিসি থেকে বিডিসি বা বিডিসি থেকে টিডিসি তে যায় তখন সংযোগকারী রডের নড়াচড়া সিলিন্ডারের দেওয়ালের বিরুদ্ধে পিস্টনের উপর একটা বল প্রয়োগ করে। সাকশন স্ট্রোকের সময় পিস্টন টিডিসি থেকে বিডিসি তে চলে যায় এবং সিলিন্ডারের ভিতরে শুধুমাত্র ভ্যাকুয়াম তৈরি হয়, যার প্রভাব পিস্টনের উপর কোনোভাবেই পড়ে না। কিন্তু কম্প্রেশন স্ট্রোক এর সময় সিলিন্ডারের ভেতরে পিস্টন বাতাসের চাপের বিপরীতে উঠে যায়। এটি পিস্টনের চলাচলে বাধা দেয়। সুতরাং প্রাথমিকভাবে পিস্টন সিলিন্ডারের দেওয়ালের বিরুদ্ধে পিস্টনকে নড়ানোর চেষ্টা করে। এখন সংযোগকারী রডের নড়াচড়া সিলিন্ডারের অন্য দিকের চেয়ে ডান দিকে বেশি বল প্রয়োগ করে। একইভাবে পাওয়ার স্ট্রোক এর সময় সংযোগকারী রডের নড়াচড়া সিলিন্ডারের বাঁ দিকে বল প্রয়োগ করে। আপনি যদি দেখানো হিসাবে সিলিন্ডারটিকে 4টি ভাগে ভাগ করেন তাহলে 2টি পৃষ্ঠে অন্য 2টি পৃষ্ঠের চেয়ে বেশি ক্ষয় থাকে। সিলিন্ডারের বেশি ক্ষয়ের ক্ষেত্রটিকে থ্রাস্ট সাইড বলা হয় এবং সিলিন্ডারের কম ক্ষয়ের ক্ষেত্রটিকে নন থ্রাস্ট সাইড বলা হয়। এখন আপনি দেখতে পাবেন যে সিলিন্ডারের চারপাশের ক্ষয়ের পরিমাণ সমান নয়। একে ওভালারি বলা হয়। একইভাবে সিলিন্ডারের ভিতরে থাকা বাতাস পিস্টনের নড়াচড়ার বিরোধিতা করে যখন এটা সিলিন্ডারের নিচের অংশের চেয়ে সিলিন্ডারের উপরিভাগের কাছাকাছি থাকে। তাই সিলিন্ডারের উপরের অংশের ক্ষয় সিলিন্ডারের নিচের অংশের চেয়ে বেশি হয়। এই ক্রিয়াটি সিলিন্ডারে একটি ট্যাপারনেস গঠন করে। ইঞ্জিন চালানোর কারণে ওভালিটি এবং ট্যাপার নামক ক্ষয়টি বৃদ্ধি পায় এবং এটি বাতাসকে ক্র্যাঙ্ককেস এ নিষ্কাশিত করে। এক্সহস্ট স্ট্রোক এ তেমন প্রভাব পড়ে না। সুতরাং কম্প্রেশন দুর্বল হবে এবং এটি দুর্বল পিক আপ এবং কম মাইলেজ দেবে। ত্রুটি শনাক্ত করার জন্য আমাদের সিলিন্ডারটি পরিমাপ করতে হবে
এবং অবশেষে টেকনিশিয়ান সিলিন্ডারটি পাল্টানোর দরকার কিনা সেই সিদ্ধান্তে পৌঁছবে। এখন আমি সিলিন্ডার বোর ডায়াল গাজ দিয়ে সিলিন্ডার মাপা শেখাতে যাচ্ছি। বোর গেজে থাকে 0.01 মিলিমিটার যথাযথ ডায়াল গেজ, হ্যান্ডেল, সেন্টারিং সম্পর্ক, পরিমাপ করার প্লাঞ্জার, বিভিন্ন আকারের জন্য এক্সটেনশন রড, ওয়াশার। এখন আমরা দেখব কিভাবে সিলিন্ডার পরিমাপ নেওয়া হয়। প্রথমে ইঞ্জিন সিলিন্ডারের আসল আকারটা পরীক্ষা করুন। ইঞ্জিনের সার্ভিস ম্যানুয়ালের প্রযুক্তিগত সবিস্তার বিবরণী দেখুন। যদি সার্ভিস ম্যানুয়াল না পাওয়া যায়, তাহলে সিলিন্ডারের ব্যাস সম্পর্কে মোটামুটি ধারণা পেতে সিলিন্ডারের উপর বরাবর একটি রোলার ব্যবহার করুন। প্রথমে আমাদের ইঞ্জিনের সিলিন্ডারের প্রকৃত আকার অনুযায়ী একটি মাইক্রোমিটার সেট করতে হবে। মাইক্রোমিটারটি আলতোভাবে একটি ভাইসের মধ্যে ক্ল্যাম্প করুন। এক্সটেনশন রডের সঠিক আকার নির্বাচন করুন ও বোর গাজের মেজারিং ফেসগুলিতে সেট করুন। মাইক্রোমিটারে আপনার ইঞ্জিনের সিলিন্ডারের আকার স্পিন্ডলটি সামঞ্জস্য করার পরে প্রতিফলিত করে সরঞ্জামটির কার্ভড ফ্রেমটি টেবিল ভাইসের এর ভিতরে রাখুন। মাইক্রোমিটারটি স্থির রাখার জন্য খুব ভালোভাবে ভাইসটি আঁট করুন। আপনি আপনার ডায়াল বোর গাজ দিয়ে নেওয়া পরিমাপগুলি স্থানান্তর করতে মাইক্রোমিটার ব্যবহার করবেন। সিলিন্ডারের আকারের সঙ্গে মেলে এমন একটি মাথা দিয়ে একটি ডায়াল বোর গাজ ফিট করুন। আপনার ডায়াল বোর গাজটি মাইক্রোমিটারে শূন্য করুন। মাথাটি অ্যানভেল এর উপর রেখে গেজটি মাইক্রোমিটারের ভিতরে অবস্থান করান। আপনি যখন এই পয়েন্টটি শনাক্ত করেছেন, ডায়ালের মুখটি ঘুরিয়ে দিন যাতে কাঁটাটি শূন্য অবস্থান করে। আপনার পরিমাপগুলি নেবেন, তখন বিরাম দিয়ে রেকর্ড করার জন্য প্রস্তুত থাকুন। আপনি যদি কেবল সিলিন্ডারের বোরের একটি মোটামুটি অনুমান করতে চান তাহলে আপনি কেবল 6টি পরিমাপ করতে পারেন, উপরে 3টে এবং নিচে 3টে। আপনি যদি এর ট্যাপার এবং আর ব্র্যান্ড হিসাব করতে চান, মনে রাখবেন যে আপনার পরিমাপ করা প্রতিটি সিলিন্ডারের জন্য আপনাকে একটি নতুন চার্ট তৈরি করতে হবে। ব্লকের প্রথম সিলিন্ডারে ডায়াল বোর গাজ ঢোকান। যন্ত্রটি এমনভাবে সাজান যাতে মাথাটি সামনে থেকে পিছনে সিলিন্ডার জুড়ে সোজা নির্দেশ করে সিলিন্ডার ব্লকের সাথে উলম্ব। এটি রিজের প্রায় 1.3 থেকে 2.5 সেন্টিমিটার নিচে না বসা পর্যন্ত এটি খোলা জায়গায় নামিয়ে দিন। এটি আপনার প্রথম পরিমাপের জন্য প্রারম্ভিক অবস্থান হবে। সিলিন্ডার ব্লকের সঙ্গে উলম্ব গেজের মাথা দিয়ে আপনি যে পরিমাপটা নেবেন সেটা উল্লম্ব পরিমাপ হিসাবে পরিচিত হবে। ব্লকের সঙ্গে সমান্তরালভাবে সজ্জিত করা মাথার সাথে আপনি যেই পরিমাপটি নেবেন সেটি অনুভূমিক পরিমাপ হিসাবে পরিচিত হবে। গেজটি সামনে পিছনে দোলান যতক্ষণ না সূচক কাঁটা তার দিক বিপরীতে করে। ঠিক যেমন আপনি যখন ডায়াল বোর গাজটি মাইক্রোমিটারে ক্যালিব্রেট করেছিলেন, ঠিক তেমনি যে অবস্থানে কাঁটা ওঠানামা শুরু করে সেটা আপনার পরিমাপের পয়েন্ট হিসাবে কাজ করবে। এটি তখনই ঘটে যখন মাথাটি সিলিন্ডারের অভ্যন্তরে পারফেক্টলি লেভেল থাকে। এই স্টিকিং পয়েন্টে গেজটি স্থির রাখুন এবং ডায়ালে সূচক কাঁটা কোথায় পড়ে সেটার একটি নোট তৈরি করুন। যদি কাঁটা শূন্য এর বাঁ দিকে কোথাও থামে তাহলে পরিমাপটি নেতিবাচক পরিসরে থাকে, যার অর্থ সিলিন্ডারের বোর তার ক্লিয়ারেন্স স্পেসিফিকেশনের চেয়ে বেশি। দয়া করে নোট করুন যে কোনো সিলিন্ডারের কখনই তার তালিকাভুক্ত মাত্রার চেয়ে ছোট ব্যাসের হওয়া উচিত নয়, যার ফলে কাঁটাটি শূন্য ডান দিকে হেলে যায়। আপনি প্রথম অবস্থানে যেই পরিমাপটা পাবেন সেটা অনুবাদ করুন এবং রেকর্ড করুন। ডায়ালের প্রতিটি পূর্ণ সংখ্যা 0.01 মিলিমিটারের প্রতিনিধিত্ব করে। আপনার টেবিলে এই পরিমাপটি লিখুন। যদি কাঁটাটি ডায়ালের 7 এবং 8 অবস্থানের মধ্যে থামে, উদাহরণস্বরূপ এর অর্থ হল সিলিন্ডারের ভিতরটি আপনার পরিমাপের পয়েন্টে তার ক্লিয়ারেন্স স্পেসিফিকেশন এর চেয়ে 0.07 এবং 0.08 মিলিমিটার বড়। গেজের মাথাটি 90 ডিগ্রি ঘুরিয়ে দ্বিতীয়বার পরিমাপ করুন।
2.25 সেন্টিমিটার বাড়িয়ে গেজটি পরিমাপ এবং কম করা চালিয়ে যান। আপনি যখন এই সিলিন্ডারের সামগ্রিক বোর্ডটি খুঁজে পেয়ে যাবেন, আপনার গেজটি পরেরটিতে সরিয়ে নিন এবং প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করুন। আপনি পরিমাপ করতে চান এমন প্রতিটি সিলিন্ডারের জন্য এটি করুন। ইঞ্জিনের পরিষেবা ম্যানুয়ালে তালিকাভুক্ত মাত্রার সঙ্গে আপনার প্রতিটি সিলিন্ডারের পরিমাপ তুলনা করুন। যদি সিলিন্ডারের ভিতরের কোনো পার্ট পিস্টনের জন্য প্রস্তাবিত ক্লিয়ারেন্স এর ন্যূনতম বা সর্বাধিক পরিমাণকে ছাড়িয়ে যায়, আপনাকে সেটা রিবোর করতে হতে পারে। ওভালিটি এবং টাইপারের জন্য হায়ার রিডিং থেকে লোয়ার রিডিং বিয়োগ করে প্রধান পার্থক্যটা পাওয়া যায়। যদি পার্থক্য 0.12 মিলিমিটার এর বেশি হয়, তাহলে সিলিন্ডার লাইনার এবং পিস্টনটা বদলানোর সুপারিশ করুন, অথবা যদি কোনো সিলিন্ডার লাইনার ব্যবহার না করা হয় তবে পরবর্তী ওভারসাইজ রিবোর এর জন্য সুপারিশ করুন। আজকাল প্রায় সব যানবাহনেই সিলিন্ডার লাইনার ব্যবহার করা হয়। নিচে দেখানো সারণীতে পরিমাপ করা সমস্ত মান রেকর্ড করুন। সারণী প্রাপ্ত মানগুলির উপর ভিত্তি করে সর্বাধিক ট্যাপার এবং সর্বাধিক ওভালিটি নির্ধারণ করুন। ট্যাপার এবং ওভালিটির সর্বাধিক মান সন্ধান করুন। যদি সর্বোচ্চ মান 0.12 মিলিমিটার এর বেশি হয়, তাহলে সিলিন্ডার লাইনার এবং পিস্টন বদলানোর সিদ্ধান্ত নিন। প্রচলিত যানবাহনগুলিতে, যেখানে সিলিন্ডার লাইনার ব্যবহার করা হয় না, কিছু নির্মাতারা সিলিন্ডারটি রিবোয়িং করতে বলে। এই ক্ষেত্রে সিলিন্ডারের ক্ষয়ের সর্বাধিক মান সন্ধান করুন এবং সর্বাধিক মানটি 2 দ্বারা গুণ করুন। উদাহরণস্বরূপ, যদি সর্বাধিক ক্ষয়টি 0.08 মিলিমিটার হয়, তাহলে এই মানটিকে 2 দ্বারা গুণ করুন। উত্তর হবে 0.16 মিলিমিটার। অন্য ক্ষেত্রে সর্বাধিক ক্ষয়টি 0.14 মিলিমিটার হলে এই মানটিকে 2 দ্বারা গুণ করুন। উত্তরটি 0.28 মিলিমিটার হবে। সাধারণত একমু রিবোর এর আকার 0.25 মিলিমিটার হয়। 2 রিবোর এর আকার 0.50 মিলিমিটার। 3 রিবোর এর আকার 0.75 মিলিমিটার। 4 রিবোর এর আকার 1.00 মিলিমিটার। এখন প্রথম ক্ষেত্রে ক্ষয়টি 0.16 মিলিমিটার হবে, যা কিনা প্রথম ওভারসাইজের চেয়ে কম। সুতরাং প্রথমে ওভারসাইজ সুপারিশ করুন, অর্থাৎ 0.25 মিলিমিটার। দ্বিতীয় ক্ষেত্রে ক্ষয়টি 0.28 মিলিমিটার হবে, যা প্রথম ওভারসাইজের চেয়ে বেশি। সুতরাং দ্বিতীয় ওভারসাইজের সুপারিশ করুন, অর্থাৎ 0.50 মিলিমিটার। তবে যেই যানবাহনগুলি সিলিন্ডার লাইনার ব্যবহার করে এবং নতুন স্ট্যান্ডার্ড আকারের লাইনারটির প্রতিস্থাপনের পরামর্শ দেয়। সুতরাং আমরা টেপারের ওভালিটির জন্য সিলিন্ডার বোর্ড পরিমাপ করতে শিখেছি। আশা করি এই বিষয়ে আপনার একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।